কল্যাণনগর নামের এক গ্রামে বিশ্বনাথ নামের একজন বৃদ্ধ ব্যক্তি তার দুই ছেলে জ্যোতি ও সুমিতের সাথে বাস করত। ওই গ্রামেতেই বিশ্বনাথ একটি খুবই বড় ধাবা চালাতো, আর সেখানে সে বিভিন্ন রকমের সুস্বাদু রান্না করে গ্রামবাসীদের এবং আশেপাশের লোকজনকে খাওয়াতো। ওনার রান্না দেখে যতীন এবং সুমিতও অনেক রকমের সুস্বাদু রান্না শিখে গিয়েছিল। কিছু বছর পরে বিশ্বনাথের মৃত্যু হয়। তারপর থেকে আজ পর্যন্ত দুই ভাই মিলেই বাবার ধাবাটি চালিয়ে আসছে। আরে বাহ, তোমাদের যতই তারিফ করি তত কম যে। এত রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় তোমাদের ধাবাতে, যে বাড়িতে খেতে আর মনই চায় না। তোমরা দুজনে একদম বিশ্বনাথ কাকার মতন খাবার বানাও, এটি দেখে আমার সত্যি খুবই খুশি হয়। ধন্যবাদ দাদা। যতীন এবং সুমিত একসাথে সব কাজ করলেও মনে মনে সুমিত তার বাবার পুরো ব্যবসাটি একাই দখল করতে চায়। কিন্তু অপরদিকে যতীন ছিল একদম সাদাসিধে। সুমিত সবসময় এই চিন্তাতেই থাকতো যে সে কিভাবে তার ভাইকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে। আর কতদিন যে এই ধাবা বাড়ি সব কিছু ভাগ করে চলতে হবে কি জানি। না না না, খুব তাড়াতাড়ি কিছু না কিছু একটা আমাকে করতেই হবে, যাতে এই ধাবা আর বাকি সমস্ত সম্পত্তি শুধুমাত্র আমার হয়ে যায়। কিন্তু কি করা যায়, কিভাবে এই সমস্ত কিছু সম্ভব হবে? সুমিত এবার তার ভাইকে সরানোর জন্য নিজের কুবুদ্ধির ব্যবহার করতে শুরু করলো। তারপর একদিন যতীনের বানানো খাবারে সে লুকিয়ে লুকিয়ে বিষাক্ত কিছু পাতার গুঁড়ো মিশিয়ে দেয়। সেই খাবার খেয়ে গ্রামের একজন মানুষ খুবই অসুস্থ হয়ে পড়ে। সেই মানুষটির দুরবস্থা দেখে তার স্ত্রী দোকানে এসে যতীনকে খুবই অপমান করে। তোর জন্যই আমার স্বামীর এই অবস্থা হয়েছে, তোকে আমি কিছুতেই ছাড়বো না। এখান থেকে খেয়ে যাওয়ার পর থেকে উনি আর কিছুতেই বিছানা থেকে উঠতে পারছেন না। কিন্তু দিদি, আমার তো সত্যিই কোনো দোষ নেই। আমি তো ঠিকই খাবার বানিয়েছিলাম। তারপর আমি এমনিতেও খাবার পরিবেশনের আগে অনেকবার ভালো করে দেখে তারপরে পরিবেশন করি। তুমিই বলো দাদা, আমি কি মিথ্যে বলছি? চুপ কর তুই যতীন। তুই এতটা কামচোর এবং অসতর্ক কিভাবে হতে পারিস? কত বছর ধরে এই ধাবাটি আমাদের বাবা চালিয়ে এসেছেন, আর এখন তুই এইভাবে ওনার আর এই খাবারের নাম মাটিতে মেলাতে চাস? ওনাকে তো তুই খাবার দিয়েছিলি, যা খেয়ে ওনার শরীর খারাপ হয়ে গেল। তা কি এমন মিশিয়েছিলি খাবারে? হ্যাঁ, কি দাদা, তুমিও বিশ্বাস করছো না আমাকে? আমি সত্যি বলছি, আমি খাবারে কিছু মেশাইনি। আরে এখনো কথা বলছিস তুই? চুপচাপ মুখ বন্ধ কর, না হলে এক থাপ্পড়ে তোকে আমি দিনের বেলায় চাঁদ দেখিয়ে দেব। এখন আর তুই কিছুতেই এই গ্রামে থাকতে পারবি না। বেরো এখান থেকে। এই ধাবা এখন থেকে শুধু তোর দাদাই সামলাবে, কারণ তোর আর তোর দাদার মধ্যে আকাশ জমিনের পার্থক্য। না না দিদি, এরকম বলবেন না। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি এরকম কিচ্ছু করিনি। আপনাদের সকলের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি নির্দোষ। আমার কথাটা কি তুই বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ, আমি বললাম তো এই মুহূর্তে বেরিয়ে যা গ্রাম থেকে, না হলে আমি গ্রামের সবাইকে জড়ো করে তোকে মেরে শরীরের এক একটা হাড়কে গুঁড়ো করে দেব। অনিচ্ছা থাকা সত্ত্বেও যতীনকে তার গ্রাম ছেড়ে চলে আসতে হয়। তারপর সে অন্য একটি গ্রামে গিয়ে বেশ কষ্টের সাথে বাস করতে থাকে। আর অপরদিকে বিশ্বনাথের সমস্ত কিছু এখন সুমিতের হয়ে গিয়েছিল। বেচারা যতীন, আমার ছোট্ট ভাই। এখন থেকে এই ধাবাটি আমি একা চালাবো, আর টাকা, তারিফ এবং সমস্ত কিছু শুধুমাত্র আমার হবে। আর আমাকে কোনো কিছু কারোর সাথে ভাগ করে খেতে হবে না। এত বড় সম্পত্তির একা মালিক হয়ে তার খুশির আর অন্ত ছিল না।
কিন্তু অন্যদিকে যতীনের দৈনন্দিন খরচ চালানো এখন কঠিন হয়ে উঠেছিল। বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে সে কাজের সন্ধান করছিল, কিন্তু কোনো সফলতাই পাচ্ছিল না। হে ভগবান, এবার আমি কি করব? ঘর থেকে যা টাকা নিয়ে এসেছিলাম তা তো প্রায় সবই শেষের মুখে। কিভাবে এবার আমি খরচা চালাবো? কোথাও চাকরিও পাচ্ছি না। যতীন খুবই অসহায় বোধ করে, তবুও সে চুপচাপ বসে নিজের ভাগ্যকে মেনে নেয়নি। এখন সে আরও উদ্যোগের সাথে নতুন কাজ খোঁজার চেষ্টা করতে থাকে এবং সৌভাগ্যক্রমে কিছুদিন পরে সে একটি ফ্যাক্টরিতে কাজ পেয়েও যায়। ভগবান, তোমাকে লাখ লাখ প্রণাম। আমার সাথে ভালো হয়েছিল কি খারাপ সেই সব নিয়ে আমি আর ভাববো না। ওটা আমার অতীত ছিল। এখন আমি শুধুমাত্র ভবিষ্যৎ নিয়েই ভাববো। খুব পরিশ্রম করব আর মাথা উঁচু করে বাঁচব। তোমার কৃপাদৃষ্টি আমার উপরে রেখো ভগবান। যতীন এখন মন দিয়ে ওই ফ্যাক্টরিতে কাজ করতে থাকে এবং মাস শেষে সে ঠিকঠাক উপার্জন করত। আর গ্রামে সুমিত ধাবাটিকে এখন একাই চালাতো, কিন্তু তার বানানো খাবারে স্বাদ আর আগের মতো ছিল না, যেটা যতীনের বানানো খাবারে থাকতো। এই জন্য প্রতিনিয়তই গ্রাহকরা তাকে এ বিষয়ে বলে যেত। সুমিত, কিছু মনে করো না, আমি তোমাকে একটা কথা বলি। তোমার হাতের রান্না থেকে যতীনের হাতের রান্না অনেক ভালো ছিল, কিন্তু আমি মানছি যে ও একটা ছোট ভুল করে ফেলেছিল আর তার জন্য তাকে গ্রাম থেকেও বের করে দেওয়া হয়। কিন্তু ও সত্যিকারের একজন খুবই ভালো মানুষ ছিল আর তার রান্নাও অসাধারণ ছিল। ওর হাতের রান্নার একটা আলাদাই ব্যাপার ছিল, জানো, যেটা এখন আর খাবারে পাওয়া যায় না। এই গর্ধব, যদি মুখ বন্ধ করে চুপচাপ খাওয়ার থাকে তো খা, আর যদি এখানে বসে বসে ওই যতীনের নামে গুনগান গাইতে আসিস তো এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে। কোথা থেকে চলে আসে সব। হ্যাঁ, তুমি আমায় এখান থেকে চলে যেতে বললে? হ্যাঁ হ্যাঁ, দরকার নেই এরকম খাবার খাবার আমার। তোমার হাতের খাবার অত্যন্ত জঘন্য খেতে। এই গলে যাওয়া ভাত আর এই কাঁচা ডাল তুমি তোমার কাছেই রাখো। আর কোনোদিনও আসবো না কিন্তু আমি এই ধাবাতে, এইটা জেনে রেখো। ওই গ্রাহকটি খাবারের থালা সেখানে ফেলেই চলে যায়, আর এটি দেখে সুমিতের খুব রাগ ধরে। যত সব, কি জানি এমন কি মেশাতো ওই হতভাগা যতীন খাবারে যে ও চলে যাওয়ার পরও সবাই ওর বানানো খাবারেরই গুনগান গাইতে থাকে। এইভাবে দেখছি চলবে না। আমাকে আরো যত্ন নিয়ে খাবার বানাতে হবে, যাতে সবাই ওই যতীনের কথা ভুলে শুধুমাত্র আমার খাবারের তারিফ করে। যদি ওই ফ্যাক্টরিতে বেশ কিছু মাস কাজ করে একটি ভালো সঞ্চয় করে ফেলে এবং সেই টাকা দিয়েই সে নিজের একটি ছোট্ট ধাবা খোলে। এতদিন এত কিছু কাজ করাই এই জন্যে, যাতে আমি ধীরে ধীরে পয়সা উপার্জন করে নিজের একটা ছোট্ট হোটেল খুলতে পারি। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো। তুমি তো সবই জানো, উপর থেকে সবই দেখেছ। আমি নির্দোষ ছিলাম, তাও আমাকে সবাই দোষী ভেবে গ্রাম থেকে বার করে দিল। তা যাক সেসব কথা। এখন থেকে আমি তোমার শেখানো সমস্ত রান্না গ্রামবাসীদেরকে করে খাওয়াবো এবং তোমার নাম উজ্জ্বল করব আর নিজেরও একটা নাম বানাবো। খাবারের অসাধারণ স্বাদের জন্য বেশ কিছুদিনের মধ্যে যতীনের ওই ধাবাটি গ্রামের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তার হাতে বানানো খাবার গ্রাহকরা খুবই তৃপ্তির সাথে খেত এবং ভোরে ভোরে তার প্রশংসা করত। সত্যি বলছি ভাই যতীন, এত সুস্বাদু খাবার আমি জীবনে কখনো খাইনি। আমি শহরে কিংবা শহরের বাইরে অনেক ধাবাতেই খাবার খেয়েছি, কিন্তু এই রকম খাবারের স্বাদ আর কোথাও পাইনি। সত্যি বলছি ভাই, তোমার হাতের খাবার খেয়ে আমার মন একদম প্রসন্ন হয়ে গেল। ধন্যবাদ প্রদীপদা। এই নাও তোমার মিষ্টি দই, একদম ঘরে আমার নিজের হাতে বানানো। বাহ ভাই, আমার তো মনে হয় তোমার হাতে সাক্ষাৎ মা অন্নপূর্ণার বাস আছে।
তাই তুমি এত রকমের এত সুস্বাদু খাবার বানাতে পারো। ঠিক বলেছে প্রদীপদা, আমারও তাই মনে হয়। সবই দেবীর আশীর্বাদ। বাইরের গ্রামেতেও যতীনের ধাবার কথা খুবই প্রসিদ্ধ হয়ে ওঠে, আর এখন তার ধাবাতে সারা দিন গ্রাহকের ভিড় লেগে থাকে। একদিন ঘটনাক্রমে সুমিত কিছু জিনিস কেনার জন্য ওই গ্রামে এলো, এবং গ্রামে পা রাখার সাথে সাথে সে যতীনের এই অসাধারণ ধাবার কথা সবার কাছে শুনতে পেল। এর ফলে সুমিতের হিংসা আগের থেকেও আরো বেড়ে গেল। এটা কি করে হতে পারে? যতীন এই গ্রামে এসে নিজের ধাবা খুলে ফেলেছে। এর তো ভাগ্যই ফিরে গেছে দেখছি। আর ওইদিকে আমি ওকে ধোকা দিয়ে ধাবা থেকে সরালাম, আর আমার ধাবাই এখন লোকসানে চলছে। না 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 না, আমি হারবো আর যতীন জিতবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ওই হতভাগাকে আমি কিছুতেই আমার আগে হতে দেব না। এবার তুই দেখ তোর ধাবার আমি কেমন ভাবে 12টা বাজায়। যতীনকে জব্দ করার জন্য সুমিত একটি সাধুর বেশ ধারণ করে ধাবাতে যায়। নমস্কার বাবাজি, আসুন আসুন। হ্যাঁ বাছা, এই নে দেবীর প্রসাদ খা। পুরো প্রসাদটা নিজে একাই খাবি, তাহলে দেখবি দেবীর আশীর্বাদ তোর সাথে সারা জীবন থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা। বেচারা জ্যোতি হয়তো এইটাও জানে না যে এই প্রসাদে আমি একটা ওষুধ মিশিয়েছি, যাতে ব্যক্তির স্মৃতিশক্তি কমে যায়, আর যেই কাজ কোনো মানুষ প্রতিদিন করে সেই কাজ সে সম্পূর্ণভাবে করাই ভুলে যায়। যতীনকে ওই প্রসাদ দিয়ে কিছুক্ষণ পরে সুমিত সেখান থেকে চলে আসে, আর অপরদিকে তার দেওয়া প্রসাদ খেয়ে যতীনের অবস্থা খারাপ হয়ে যায়। পরের দিন সে যখন তার ধাবাতে খাবার বানাতে আসে, তখন সে কিছুতেই মনে করতে পারছিল না কিভাবে সে খাবারগুলি বানাবে। এ কি হচ্ছে আমার সাথে? আমি কিছু মনে করতে পারছি না কেন? মাথাটাও যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কোনো খাবার কি করে বানাবো আমি তো কিছুই মনে করতে পারছি না। এ কি হচ্ছে আমার সাথে? আহ 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 যতীন ধীরে ধীরে সমস্ত কিছু ভুলতে শুরু করে, এবং সে একদম হতাশ হয়ে পড়ে। তার মনে হতে থাকে এই রকম জীবন বাঁচার থেকে তার মরে যাওয়াটাই ভালো। তাই সে গ্রামেরই একটি পুকুরে গিয়ে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিতে চায়। কিন্তু তখনই একজন সত্যিকারের সাধু এসে তার সামনে দাঁড়ায়, এবং সে যতীনকে বলে, দাঁড়াও। আপনি কে? আর হঠাৎ করে এখানে কি করে এলেন? আমি একজন সাধারণ সাধু বাবা, কিন্তু তুমি যা করতে চলেছ তা অত্যন্ত ভুল, আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। আমি জানি তুমি খুবই ভালো মনের মানুষ, আর এই দুনিয়ায় তোমার মতো মানুষেরই বেশি দরকার। তাই তুমি কিছুতেই এত তাড়াতাড়ি মরতে পারো না। কিন্তু সাধু বাবা, আপনিই বলুন কি করব আমি এখন? বেঁচে কি লাভ আমার? বাবার শেখানো সব কটা রান্না, এমনকি নিজের চেনা মানুষগুলোকেও মনে করতে পারছি না আমি আর। জীবনে রান্না ছাড়া আর কিছুই শিখিনি, এখন তো সেটাও ভুলে গেলাম। কি করব আমি আর বেঁচে? তোমাকে আর চিন্তা করতে হবে না। এই নাও, এটি একটি জাদুই মশলা। তুমি যখনই কোনো খাবার বানাবে তার উপরে অল্প করে ছড়িয়ে দিও এই মশলাটি, তাহলেই তার স্বাদ একদম অতুলনীয় হবে। আর এর সাথে সাথে আমি তোমাকে আশীর্বাদও করছি, তুমি এখন থেকে মানুষের আসল রূপ দেখতে পাবে। কেউ আর তোমাকে ঠকাতে পারবে না। তোমার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তিও ফেরত চলে আসবে। কি সত্যি? যাও, এখন নিজের গ্রামে ফিরে যাও। ওই গ্রামের সাদাসিধে গরিব মানুষের তোমাকে খুবই দরকার। যাও, বড় হও, আমার আশীর্বাদ তোমার সাথে রইল।
সাধুর আশীর্বাদে সে তার সমস্ত স্মৃতি ফিরে পেয়ে যায়। এরপর সে ধাবাতে এসে সাধুর দেওয়া মশলা দিয়ে নিজের খাবার বানাতে থাকে। ফলে তার খাবারের স্বাদ আগের থেকেও আরও অনেক বেশি বেড়ে যায় এবং ধীরে ধীরে তার ধাবাতে খদ্দেরের ভিড়ও বাড়তে থাকে। এই ঘটনাটির কথা সুমিতের কানে যেতেই সে আবার যতীনের কাজে বাধা দেওয়ার জন্য আসে। কিন্তু সাধুর দেওয়া আশীর্বাদের জন্য যতীন আর তার দাদার ফাঁদে পা দেয় না। দাদা, তোমার থেকে আমি এটা কোনোদিনও আশা করিনি। আমি এখন সব জানতে পেরেছি। এখনো পর্যন্ত আমার জীবনে যত বাধা বিপত্তি এসেছে সব তোমার জন্যে, সব তোমার চালাকি। নিজের দাদা হয়ে কি করে করলে তুমি এটা? না 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 ভাই, তুই নিশ্চয়ই ভুল ভাবছিস। আমি তোর বড় দাদা হয়ে কিভাবে তোর সাথে এরকম না না না। আমি কিছুই ভুল ভাবছি না দাদা, সব আমি জানতে পেরেছি। আর তোমাকে তোমার কর্মের উপযুক্ত শাস্তিও আমি দেব। আমি এক্ষুনি পুলিশ ডাকছি। খাদ্যবস্তুর সাথে বিষাক্ত পদার্থ মেশানোর জন্য পুলিশ সুমিতকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর যতীন বিনা কোনো বাধায় নিজের ধাবাতে সুস্বাদু খাবার বানাতে থাকে এবং অনেক টাকা উপার্জন করতে থাকে।